হ্যালো এভরিওয়ান, আজকে এখন লাইভে আসলাম এবং লাইভে এই আড্ডাটার আমি নাম দিলাম গাধাদের আড্ডা। গাধাদের আড্ডা বলতে আমি এক গাধা আর আপনি যে দেখছেন সে আর এক গাধা, সেই জন্য নাম দিলাম গাধাদের আড্ডা। তো গাধাদের আড্ডা কেন নাম দিলাম সেটা আগে বলি। অভিনয়ের মানে অস্কার পাওয়ার মতো অভিনয়, আমাদেরকে গাধা মনে করে সেই অভিনয় করে যাচ্ছে একজন, যারা আপনারা গ্রামের মহিলা গাধারা, যার গুণমুগ্ধ ভক্ত, সন্ধেবেলা হলে পরে টিভি খুলে বসে পড়েন জীবন মানেই জি বাংলা, দিদি নাম্বার ওয়ান, কার বাড়িতে কার স্বামী তাকে পিটিয়েছে, কার শাশুড়ি তাকে পিটিয়েছে, বিভিন্ন রকম মুখরোচক গল্প নিয়ে চলে দিদি নাম্বার ওয়ান। তো যে রচনা ব্যানার্জি, যাকে আপনারা বিশ্বাস করে দেখেন, মানে আপনি মহিলা গাধারা বিশেষ করে রচনা ব্যানার্জিকে যে বিশ্বাস করে দেখেন, সেই মহিলার নাটকটি দেখেছেন আরজিকর নিয়ে? এই মহিলাই কিছুদিন আগে লোকসভা ভোটে শাসক দলের হয়ে দাঁড়ালো এবং জিতলো। কিভাবে জিতলো সেটা পরের কথা, ওটা নিয়ে আমি আর এখন কথা বলতে চাইছি না। কিন্তু এই মহিলাই কিছুদিন আগে শাসক দলের একদম নবনিযুক্ত সাংসদ হলেন। আরজিকর নিয়ে তার প্রতিক্রিয়া, এত সুন্দর অভিনয়, নিখুঁত অভিনয়, চোখ পোকে জল এসে একদম মানে মনে হচ্ছে কেঁদে মরছে। আপনি যদি সত্যি কেঁদে পড়েন রচনা ব্যানার্জি, তাহলে পরে আপনাকে বলবো আপনি রিজাইন করুন, আপনি মেম্বার অফ পার্লামেন্টের পদটা থেকে রিজাইন করুন যদি আপনার দম থাকে। সেটা পারবেন না আপনি, কারণ আপনি জানেন আপনার দর্শকরা সব গাধা, আমি এক গাধা, বাকি আপনারা এখন আমার লাইভ যারা দেখছেন তারা আর এক গাধা। তো এরা বুঝে গেছে যে আপনি আমি বেসিক্যালি গাধা, আর এরা হচ্ছে গাধার মালিক। ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম যে কোনো গাধাকে যদি তার মালিক প্রতিদিন গলায় দড়ি বেঁধে এক জায়গায় খুঁটি বেঁধে রেখে দেয়, পরবর্তীকালে এরকম হয়তো একদিন হলো যে গলায় দড়ি বাঁধাটা তখন আর সম্ভব না, কারণ দড়িটা মালিকের কাছে নেই। তো শুধুমাত্র হাওয়ায় যদি হাতটা ঘুরিয়ে গাধাকে যেভাবে প্রতিদিন দড়ি বাঁধে, আসল দড়ি বাঁধে, সেভাবে যদি একটা হাওয়ার মধ্যে হাত ঘুরিয়ে নকল দড়ি বেঁধে খুঁটিটাকে মাটিতে পুঁতে দেয় যেখানে মানে খুঁটি নেই, তাহলে পরে সেই গাধা মনে মনে ভাবে যে ও বোধহয় মালিক আমাকে বেঁধে দিল, আমি আর নড়তে পারবো না। সে দড়ি না থাকা অবস্থাতেও সে ওইখানেই বসে থাকে, কারণ তার অভ্যেস হয়ে গেছে। তার মালিক তাকে বোকা বানিয়ে 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 সেই গাধাটাকে অভ্যস্ত করে ফেলেছে। তাই দড়ি না থাকলেও সে ভাবে যে এটা বোধহয় দড়ি বাঁধাই আছে, সে নড়ার সাহস পর্যন্ত পায় না। ঠিক সেই রকমই এই দিদি নাম্বার ওয়ানের যিনি উপস্থাপিকা, আমাদের বাংলার সুনামধন্য নায়িকা রচনা ব্যানার্জি, আমাদেরকে গাধাই ভাবে। জাস্ট কয়েক মাস আগে যে রচনা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের টিকিট নিয়ে তৃণমূল কংগ্রেস থেকে মেম্বার অফ পার্লামেন্ট হলো, আর আজকে আরজিকরের ঘটনায় যখন দেখলো যে এবার যদি আমি মুখ না খুলি, রাস্তার মধ্যে লোকজন আমি যখন যাব তখন আমাকে হয়তো চোর চিটিংবাজ, জালি বাটপার এগুলো বলতে পারে, কারণ জনরস সেই জায়গায় পৌঁছে গেছে। তো এখন তিনি নাটক করছেন, সিম্পলি নাটক করছেন। চোখে জল, হয়তো কিছু গ্লিসারিন বা বাম জাতীয় কিছু লাগিয়েছে কিনা জানি না, আর তবে জাত অভিনেত্রী তো হয়তো কোনো কিছু মানে সাহারা ছাড়াই হয়তো চোখ দিয়ে জল বের করছেন। তো আপনাকে রচনা ব্যানার্জি, আমার যেটা বলার বক্তব্য, আমরা জানি আমরা গাধা, এই যে আমি গাধা আর আমার দর্শক এখন যারা দেখছে সেও গাধা। আপনি জানেন আপনাদের প্রত্যেকটা দর্শক গাধা, সেই কারণেই আমাদেরকে এরকম বোকা বানাতে চাইছেন। কিন্তু বেশি দিন গাধাকে বোকা বানাতে পারবেন না, কারণ আমার দর্শক আর আমি জন্মগত মানুষ, হয়তো বুদ্ধি কিছুটা সহজ সরল সকলেরই, আপনাদের মতো চতুর শিয়ালরা ওই জন্য আমাদেরকে গাধা ভাবতে পারেন, কিন্তু আমাদেরও বুদ্ধি খুলবে, গ্রামের মানুষেরও বুদ্ধি খুলবে। আপনি যে অনুষ্ঠান করেন সেখানে এসে গ্রামের বিভিন্ন মহিলারা তাদের নির্যাতিত হওয়ার প্রচুর গল্প শোনায়, আমরা সেগুলো বিশ্বাস করি, কিন্তু অপোজিট সাইডটা আমরা জানার চেষ্টা করি না যে সেই মহিলার
একাই কি অত্যাচারিত হয়েছিলেন, নাকি অন্যদিকেও অন্য কোনো বক্তব্য আসে, সেটা আমাদেরকে শোনানো হয় না। আমরা সেটা শুনেই রীতিমতো আবেগে আপ্লুত হয়ে যাই যে উফ, এই মহিলাটার উপরে এত অত্যাচার হয়েছে। কিছু কিছু মহিলার উপরে নিশ্চয়ই অত্যাচার হয়েছে, এখনও বেশি সংখ্যক মহিলাই নির্যাতিতা তাদের সাংসারিক জীবনে, এটা আমিও জানি, এটা আপনিও যেমন জানেন, আমার দর্শকও যেমন জানেন, আমিও জানি, আপনি রচনা ব্যানার্জি নিজেও জানে। কিন্তু প্রতিটি এপিসোডে ন্যাকা কান্না করে 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 গ্রামের মধ্যে, গ্রামের সহসা সিদ্ধা লোকদেরকে আপনারা যেভাবে বোকা বানিয়ে টিআরপি কামাই করেন, যেভাবে যেই টিআরপি হাই টিআরপি হয়ে যায় এবং আপনাদের বিজ্ঞাপনের মূল্য আকাশ ছোঁয়া হয়ে যায়, আপনারা ইনকাম করেন সাধারণ মানুষকে বোকা বানিয়ে, সাধারণ মানুষকে গাধা ভেবে, সেটা এতদিন চলছিল। কিন্তু আরজি কর নিয়ে রচনা ব্যানার্জির যে নাটক, এই নাটকটা কিন্তু বেশি দিন টিকবে না, লোকে বুঝতে পারছে। খুব সাধারণ মানুষের কাছে, একদম সহজ সাধারণ সরল জীবনযাপন করে এইরকম মানুষের কাছেও আমি রচনা ব্যানার্জির ভিডিও, এই কান্নার ভিডিওটা দেখিয়েছি। সেই দিন আনা দিন খাওয়া মানুষটাও আমাকে এই কথাটাই বলেছে যে ওর যদি মনে হয় ওকে কও রিজাইন করতে, তো রিজাইন করেন, আপনি করবেন না তো, ক্ষমতার লোভ না? আপনিও জানেন যদি দিদি থেকে যায়, রিজাইন করলে পালাবো কোথায়? ভালো থাকুন। আরও এক অভিনেত্রী, মহানায়িকা সম্ভবত, ঋতুপর্ণা সেনগুপ্ত। ওফ, কি অভিনয়, সলিড অভিনয়। আমি বরাবরই ফ্যান, ছোটবেলায় ভালো লাগতো আমার খুব ঋতুপর্ণাকে। তারপরে শুনলাম কি রোজ রোজ ভ্যালি কি একটা হলো মাঝখানে, বুঝলাম না, ওই ছবিটা রিলিজ হলো না। রোজ রোজ ভ্যালি, বুঝতে পারছেন আশা করি। এর থেকে বেশি বললে পরে হয়তো আমার বাড়িতেই সমন পাঠিয়ে দেবে। হ্যাঁ, তো এই রোজ রোজ ভ্যালিতে গিয়ে কি করেছে না করেছে আপনারা জানেন। আর সেই ঋতুপর্ণা সেনগুপ্ত, যে কিনা শাসক দল থেকে হয়তো সরাসরি কোনো সুবিধা নিয়ে এসে নেয়নি, যেটা আমাদের সাধারণ জনগণের চোখে পড়ার মতো, কিন্তু সেই ঋতুপর্ণা সেনগুপ্ত প্রথম দিকে চুপ চুপ, তারপরে যখন দেখলো জনরোষ বিপক্ষে, বাংলাদেশে এরকম একটা ঘটনা ঘটে গেছে, যে সমস্ত সেলিব্রিটিরা ছাত্র আন্দোলনে ছাত্রদের পাশে ছিল না, তাদের কি অবস্থা হয়েছে আপনারা জানেন। বাংলাদেশ আন্দোলনকে আমি সাপোর্ট করছি না, কিন্তু কি অবস্থা হয়েছে জানেন তো। এখন সেই জন্য বলছে এই সমস্ত শঙ্খ বাজাচ্ছে, ভালো, যুদ্ধের শঙ্খ বেজে গেছে, আপনি আপনার শঙ্খ আপনি নাটক করে বাজাচ্ছেন, সাধারণ মানুষ বোঝে সেটা। সাধারণ মানুষের এতখানি ধারণা এতদিনে হয়ে গেছে, সাধারণ মানুষ অন্ততপক্ষে এতখানি শিক্ষিত হয়ে গেছে যে আপনার এগুলো নাটক। রচনা বাড়ি ফিরবে কিনা সেই নিয়ে চিন্তিত, আবার শঙ্খ বাজিয়ে কী সব বোঝাতে চাইছে আমাদের রোজ রোজ ভ্যালি, ঋতুপর্ণা সেনগুপ্ত, জানি না। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা সরাসরি একটা স্ট্রিট লাইনের এপারে থাকুন, নাহলে ওপারে থাকুন, এই সমস্ত জিনিসগুলো করবেন না। এই সমস্ত জিনিসগুলো মানুষ বোঝে, নির্লজ্জতার সীমা থাকা উচিত, নির্লজ্জতার সীমা থাকা উচিত। এরকম যেন না হয় যে আপনি পশ্চিমবঙ্গের বাঙালি দুজন নায়িকাকেই বলছি, আপনারা পশ্চিমবঙ্গের একজন কৃতি নায়িকা, সেই হিসাবে বলতে গেলে আপনাদের মিডিয়া জগতে অনেক অবদান রয়েছে, ঠিক আছে? তো আপনাদের এই অবদান যদি আপনারা ধরে রাখতে চান, আপনারা একটা স্ট্রেট লাইনে ব্যাট করুন, এইভাবে দুমুখো সাপের অভিনয় করবেন না। রচনা ব্যানার্জির যদি মনে হয় আরজি করের ঘটনাটা নিন্দনীয়, আপনি তাহলে রিজাইন করুন, মেম্বার অফ পার্লামেন্ট থেকে রিজাইন করুন, কিংবা আপনি দল থেকে পদত্যাগ করুন। আপনার তো এমপি যে আপনি সাংসদ হয়ে আছেন, সেটা তো আপনার যাবে না, আপনি রিজাইন করুন। আপনার যদি অন্য কোনো দল জয়েন করতে ইচ্ছে না হয়, করবেন না, আপনি রিজাইন করুন এই দলটা থেকে। তা করবেন না আমি জানি, এখনও ব্যালেন্স মেনটেন করতে হবে না। আবার যদি পিসি এখনও থেকে যায়, তখন প্রণাম করতে হবে ষষ্ঠাঙ্গে। আবার যদি পিসি থেকে যায়, তাহলে পরে রোজ রোজ ভ্যালি কেস কাবাডি থেকেও তো বাঁচতে হবে।
সাপোর্ট তো দরকার। যাই হোক, সাধারণ দর্শকদের কাছে আমার অনুরোধ, সাধারণ মানুষের কাছে আমার অনুরোধ, এই যে আমি গাধা আপনি গাধা, একটু বেরিয়ে আসুন এর থেকে, একটু বেরিয়ে আসুন। বেরিয়ে এসে চেষ্টা করুন এই মুখোশধারী যে সমস্ত সেলিব্রিটি আছে, যে সমস্ত সোকল বুদ্ধিজীবী আছে, তাদেরকে ছুঁড়ে ফেলে দিন। এরা যে সমস্ত অনলাইনে সোশ্যাল মিডিয়ায় যা কিছু ভিডিও আছে, সেই ভিডিওগুলোতে দেখবেন না, ভিউ দিবেন না। এদেরকে গালিগালাজ করার দরকার নেই, বাজে কথা বলার দরকার নেই, কিন্তু তাদেরকে আর কোনো রকম পাত্তা দেবেন না। রচনার চোখের জল আর ওই শঙ্খ বাজানো ঋতুপর্ণা, দুজনকে দুজনের মতো নাটক চালিয়ে যেতে দিন, কিন্তু এদেরকে বিশ্বাস করবেন না। এরা প্রতারক। এরা আপনার আমার ভাবনা নিয়ে, ইমোশন নিয়ে খেলা করে। এটাই বলার ছিল। তো ঋতুপর্ণা সেনগুপ্ত এবং আমাদের রচনা ব্যানার্জি যেটা ভাবে আমি গাধা আপনি গাধা, এর থেকে একটু দূরে সরে আসুন। এদেরকে বয়কট করুন, সমাজ থেকে এদেরকে বয়কট করুন।